তো গাইনোকোলজি থেকে জিনিসটা হচ্ছে কি না, জেনিটাল যে সিস্টেম আছে সেই জেনিটাল সিস্টেমের বিভিন্ন রোগ। এবার আমাদের জানতে হবে জেনিটাল সিস্টেম কি, জানি তো আমরা সবাই জানি তো, হ্যাঁ কি আছে জেনিটাল সিস্টেমে? পুরো ফিমেল জেনিটাল সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করি। ফার্স্ট কথা, একটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া আর একটা হচ্ছে ইন্টারনাল জেনিটালিয়া। ঠিক আছে? তো এক্সটার্নাল জেনিটালিয়া মানে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, ঠিক আছে? আর ইন্টারনাল জেনিটালিয়া মানে যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, অর্থাৎ ভেতরে থাকে, অর্থাৎ পেলভিক যে ক্যাভিটি, পেলভিক ক্যাভিটির ভেতরে অবস্থান করে। এবং ওই অর্গানগুলো নিয়ে আমাদের বেশি কারবার গাইনি। কি সেই অর্গানগুলো? একটা হচ্ছে ইউটেরাস, দুটো ফ্যালোপিয়ান টিউব, দুটো ওভারি আর একটা হচ্ছে ভ্যাজিনা। এই চারটে মেন অর্গান নিয়ে হচ্ছে ইন্টারনাল জেনিটাল সিস্টেম। ঠিক আছে? তো এই সিস্টেমে নিয়ে দুটো সাবজেক্ট ঘোরাঘুরি করছে। একটা হচ্ছে যখন রোগ ভিত্তিক এই সিস্টেমটা রোগ ভিত্তিক আলোচনা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে গাইনোকোলজি। আবার যখন এই সিস্টেমটার মেন ফাংশন কি, এই সিস্টেমটা মেনলি আমাদের সৃষ্টি রাখা, মেন হচ্ছে সৃষ্টি রাখা, সেখানে একটা নতুন অফস্প্রিং এর সৃষ্টি হচ্ছে। এই সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো অর্থাৎ প্রেগনেন্সি রিলেটেড ব্যাপারগুলো, কারণ প্রেগনেন্সি কোথায় ঘটবে? ওই সিস্টেমটার মধ্যেই ঘটবে। তো এই প্রেগনেন্সি রিলেটেড ঘটনাগুলো হচ্ছে আমাদের অবস্টেট্রিক্সের অঙ্গ। এবার এই প্রেগনেন্সি রিলেটেড ব্যাপার আর সিস্টেমিক রোগগুলোর ব্যাপার দুটোই যার এখানে জড়িয়ে আছে, সেটা হচ্ছে ওই সিস্টেমটা ফিজিওলজি। বুঝলেন? ওই সিস্টেমটার মেন ফিজিওলজি কি? মেন ফিজিওলজি হচ্ছে মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশন। ঠিক আছে? তাহলে এখানে দুবার মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন হচ্ছে একটা মান্থলি ব্লিডিং পিরিয়ড, যেটা 3 থেকে 5 দিন পারসিস্ট করে। ব্লিডিংটা কোথা থেকে হয়? ফ্রম দা ইউটেরাস। ইউটেরাস থেকে মান্থলি মানে 28 ডেজ ইন্টারভ্যালে একটা ইউটেরাইন ব্লিডিং হয়, যেটা 3 থেকে 5 দিন স্টে করে। এইরকম প্রতি 28 দিন অন্তর অন্তর এইরকম তোমার চক্রাকারে ইউটেরাইন ব্লিডিংকে আমরা বলছি মেনস্ট্রুয়েশন। ঠিক আছে? এই মেনস্ট্রুয়েশন হচ্ছে ফার্স্ট ফিজিওলজি অফ দা জেনিটাল ইন্টারনাল ফিমেল জেনিটাল সিস্টেম। কেননা এর মাধ্যমে পরবর্তী ব্যাপারগুলো মেনস্ট্রুয়েশনের মেন উদ্দেশ্য কি? মেনস্ট্রুয়েশনের মেন উদ্দেশ্য হচ্ছে তোমার oogenesis and formation of the ovum. Oogenesis and formation of the ovum, এইটা বলতে কি এই জিনিসটা ঘটনাটা হবে। এইটা বলতে কি এটা হবে। ঠিক আছে? তো এইবার কথা হচ্ছে আমাদের এই যে oogenesis, এইটা কাকে বলছি আমরা? oogenesis বলতে আমরা কি না, ইটস এ প্রসেস বা ইটস এ একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা ন্যাচুরাল ওভামের সৃষ্টি হয়। যে পদ্ধতির মাধ্যমে ন্যাচুরাল ওভাম সৃষ্টি হয় সেই পদ্ধতিটাকে বলছি আমরা oogenesis। এই oogenesisটা এই যে 28 ডেজ মেনস্ট্রুয়াল সাইকেল যে কখন ঘটে? 28 দিনের সাইকেলের ঠিক মাঝ পয়েন্টে, অর্থাৎ 14 দিনের মাথায় ওভুলেশনটা ঘটে। ওভুলেশনটা ঘটে আর এই 5 দিন থেকে এই ওভুলেশন অবধি এই সময়কালের মধ্যে oogenesisটা, অর্থাৎ একটা immature Graafian follicle ম্যাচিওর Graafian follicle এ পরিণত হয় এবং যেটা সাধারণত পলিসাইটিক স্টেজের মধ্যে বর্তমান হয়।
কারণ আমরা মেনস্ট্রুয়াল সাইকেলটাকে 4টে স্টেজে ভাগ করেছি। একটা হচ্ছে ব্লিডিং ফেজ, অর্থাৎ যেদিন শুরু হলো ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন, সেটাই আমাদের কাউন্টিং ডিটারমিনিং পয়েন্ট। এই যে 28 দিন কোথা থেকে কাউন্ট করছি, ফার্স্ট ডে অফ ব্লিডিং, অর্থাৎ ওটাকে বোঝানো কনসেপ্ট অফ মেনস্ট্রুয়েশন, অর্থাৎ মেনস্ট্রুয়েশনের শুরুর দিনটা থেকে আমাদের সাইকেল স্টার্ট হচ্ছে। এবার শুরু 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 5 দিন ধরে ব্লিডিং ফেজটা কাটে। 1 দিনের রেস্টিং ফেজ, তারপরে তোমার পলিফারেটিভ ফেজ। পলিফারেটিভ ফেজে কি হয় না, একটা ইম্যাচিউর গ্রাফিয়াল ফলিকল under the influence of follicle stimulating hormone which is secreted from the pituitary থেকে follicle stimulating hormone এর প্রভাবে একটা immature graphene follicle become mature। কত দিনের মাথায় ম্যাচিউর হয়? 14 দিন, অর্থাৎ 1 সপ্তাহ মধ্যে ওইটা একটা immature graphene follicle mature graphene follicle। আর যখন এই ম্যাচিউর হচ্ছে, ম্যাচুরিটি পাচ্ছে, তখন এই যে ম্যাচুরিং গ্রাফিয়ান ফলিকলের গা থেকে দুটো হরমোন লিভারেট হচ্ছে। হরমোনগুলোর নাম কি? একটা ইস্ট্রোজেন আর একটা প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন বেশি পরিমাণে, এই স্টেজে বেশি পরিমাণে ইস্ট্রোজেনটা বেরোয়, খুব হালকা প্রোজেস্টেরন, যার ফলে ব্লাডের মধ্যে ইস্ট্রোজেনের দিকটা বাড়বে। ওই ইস্ট্রোজেন কোথায় যাচ্ছে? ব্লাডের মধ্যে ঢুকছে। যখন তোমার ইউটেরাইন আকারের মধ্য দিয়ে ইউটেরাসে সাপ্লাই হচ্ছে, তখন ওই ইস্ট্রোজেনের ডেটা ইউটেরাস নিয়ে কি হচ্ছে, ইউটেরাইন যে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামটাকে প্রিপেয়ার করছে। কারণ জানে রক্ত চালু হয়ে গেছে, একটা গ্রাফিয়ান ফলিকল ম্যাচিউর, একটা ফল তৈরি করবে, এই ওভামটা ফার্টিলাইজ হয়ে প্রোডাক্ট সৃষ্টি হতে পারে। সেই সৃষ্টি প্রোডাক্টটাকে আমাকে ইউট্রাসের মধ্যে জায়গা দিতে হবে, তার খাদ্য দিতে হবে, কাপড়টা দিতে হবে। সেই জন্য ইউট্রাস তখন থেকে প্রিপেয়ার হচ্ছে, পলিফারেটিভ স্টেজ থেকেই প্রিপেয়ার হচ্ছে, অর্থাৎ ওখানে পলিফারেশন বাড়িয়ে দিচ্ছে। ইউট্রাসের মধ্যে ভাস্কুলারিটি বাড়াচ্ছে, ওখানকার মধ্যে যে সেলগুলো আছে সেখানে মোট নাইট্রোজেন, ফ্যাট সঞ্চয় করছে, খাবার দাবার সঞ্চয় করছে, তার ফলে এন্ডোমেট্রিয়ামটা মোটা হচ্ছে। ঠিক এই মাথায় এবারে 15 দিনের মাথায় ম্যাচিউর হয়ে গিয়ে বাস্ট করবো। কেন বাস্ট করবো? তার রহস্য। এই যে যখন ম্যাচিউর হচ্ছে, ইস্ট্রোজেন ফর্ম করছে, সেই ইস্ট্রোজেন ফর্ম ইন্টারেস্টের মধ্যে পরিবর্তন হচ্ছে, কিন্তু মাত্রাটা তো ব্লাডের মধ্যে বাড়ছে। তখন পিটুইটারি যখন দেখছে ইস্ট্রোজেন মাত্রা মানে 12 দিনের মাথায় ম্যাক্সিমাম হয়ে যাবে, 12 দিনের মাথায়, তখন পিটুইটারি যখন দেখছে ম্যাক্সিমাম মানে ইস্ট্রোজেনের মাত্রায় গেছে, তখন কি করে, ওই যে ফলিকল স্টিমুলেটিং যে হরমোনটা ফর্ম করছিল, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বন্ধ করে দিয়ে ও তখন এলএইচ করে একটা হরমোন ছাড়তে শুরু করে। এই প্রক্রিয়াটা করতে এলএইচ সার্চ। একদিকে যে ইস্ট্রোজেনের প্রভাবে মানে তোমার এটা বাড়ছিল, গ্রাফিয়ান ফলিকলটা বাড়ছিল, ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে ফলিকলটা বাড়ছিল, সেই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা ওখান থেকে বন্ধ করে দিল পিটুইটারি। ফলে এর উপরে যে কথা ছিল বন্ধ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে এলএইচ ছেড়ে দিল, তখন আর এই সহ্য করতে পারলো না, পাম্প করে গেল। এই ঘটনাটা কিন্তু এলএইচ সার্চ। এর ফলে তোমার ফলিকল কেটে গেল, একটা ওভাম ওভারি থেকে বেরিয়ে এইবার ওই ওভারিটা কি করলো, ওই যে ফ্যালোপিয়ান টিউব আছে, ফ্যালোপিয়ান টিউবের একটা মুখ আছে বলেছিলাম, একটা ওপেনিং আছে। ফ্যালোপিয়ান টিউবের কটা অংশ হবে? 4টে অংশ। ফ্যালোপিয়ান টিউবটা মানে টিউব বলি মানুষ, এই 4টে অংশ। একটা হচ্ছে ইউট্রাসের মধ্যে কিছুটা ঢুকে থাকে,
যাকে বলা হচ্ছে ইন্টারভিউয়াল ফন্ট। তারপরে ওর বাইরে একটু স্মল সিক্রেট পাওয়া যাবে, তারপরে আমরা ক্রিসমাস, তারপরে একটা গোলা মোটা মোটা অংশ থাকে, তারপরে অ্যাম্পুলার, তারপরে একটা ওই আঙুলযুক্ত একটা মুখ থাকে ফানেলের মতো, তারপরে সেই ফানেল। এই ফানেলের এখানে একটা ওপেনিং আছে, গর্ত আছে, যাকে বলছি আমরা পেলভিক অস্ট্রিয়াম। ওই যে ওভাবটা বেরোলো তখন এই যে ইনফান্টিকুলামের যে এই যে প্রজেকশন গুলো আঙুলগুলো এর একটা কেমোট্যাক্টিক মুভমেন্ট করে, তার ফলে ওই ওভাবটা একটা হয়ে এই দিয়ে ক্যালোপিয়ান টিউবের মধ্যে ঢুকে ক্যালোপিয়ান টিউবের সবচেয়ে চওড়া যে অংশ অ্যাঙ্কুলার, ওই অ্যাঙ্কুলার মধ্যে অংশ ওখানে ওরা 48 ঘন্টা বুঝে গেল। ওই 48 ঘন্টার মধ্যে ওই অ্যাঙ্কুলার মধ্যে যদি কোনো কারণে তোমার স্পান গিয়ে পৌঁছায় তখন ওখানে জীবিত অবস্থায় যদি স্পানকে পায় তবে ইউনাইট হয়ে ওখানে প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন তৈরি জায়গা। ঠিক আছে, ওটা পরে গল্প। আসছি এখন বলো ওভাবটার বিস্তারিত। অ্যাম্পুলার মধ্যে প্রবেশ করছে, 48 ঘন্টা বেঁচে থাকবে, 48 ঘন্টার মধ্যে কোনো স্পান দিয়ে পৌঁছালো, তারপরে সে কি করবে? মরে যাবে। মরে গেলে পরে কি হবে? ওই অ্যাম্পুলার থেকে আস্তে আস্তে ইউট্রাসের দিকে আসবে। ঠিক আছে, এসে ইউট্রাসে রেস্ট করবে। কিন্তু এদিকে ঘটনা কি হবে? যখন তোমার এইটা ওভাবটা বেরিয়ে এলো, ভেতরে যে ম্যাচুর গাছের ফলিকলটা ছিল তার খোলটা খুলে গেল। ওই খোলটা বলে এই সম্বন্ধে মেডিকেল ছাড়ছিল লিউসিনাইসিন হরমোন বলা। এই যে খোলটাকে ও একটা গ্ল্যান্ডে পরিণত করে, তাকে বলতে আমরা কর্পাস লুটিয়াম। সেই জন্য হরমোনটার নামও লিউসিনাইসিন হরমোন, কারণ এই কর্পাস লুটিয়াম তৈরি করতে সাহায্য করে। বুঝতে পারছো? এই যে গ্ল্যান্ডটা তৈরি করে দিল, এ তখন এবার প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন আর অল্প পরিমাণে ইস্ট্রোজেন কম করতে থাকে। তো সেই প্রোজেস্টেরনের প্রভাবে এই যে এন্ডোমেট্রিয়ামটা খুলেছিল তার মধ্যে সিক্রেশনটা আরো বেড়ে যাবে, তারপরে সে আরো কম। এইবার ওই গ্ল্যান্ডটা যদি ওইখানে 48 ঘন্টার মধ্যে পাম্পটি না পৌঁছায় তো মরে যাবে। যখনই ওইটা মরে যাবে, এ তখন করে 26 দিনের মাথায় নিচে রাখবে, আমরা অবনতি করব। ফলে কোনো ইস্ট্রোজেন, কোনো প্রোজেস্টেরন, ইউট্রাসের সমস্যা হবে, তখন এই 28 দিনের মাথায় এইরকম প্রতি 28 দিন অন্তর যদি কনসিভ না করে মহিলা, তবে এটা 28 দিন অন্তর অন্তর এইরকম চালু হবে। এই লজিক, এই ফিজিওলজি এরকম 3 দিন 4 দিন থাকবে, আবার একদিন রেস্ট নিয়ে আবার ওখানে এফএসএইচ ফলন চালু হয়ে যাবে। এফএসএইচ হবে, এদিকে যে কোম্পানিটা কাজ করেছিল এই রেস্টিং ফেজে চলে যাবে, ওই ইনফ্লুয়েন্সটা এই দিকে ওখানটা রাইট সাইডে আগে তোমার নিয়েছিল, এরপর লেফট সাইডে একই প্রক্রিয়া লেফট সাইডের কাছেও ওই রকম 28 ধরে করা। আবার যদি কনসিভ না করে ওই রকম চলে যাবে, 28 দিনের মাথায় আবার এন্ডোমেট্রিয়াম ভেঙে পড়বে, আবার এইরকম একটা মেয়ের জীবনের প্রায় একটা দিন এরকম জন্ম থেকে শুরু হয় না। একটা সময় এটা ম্যাচুর হয়, সিস্টেমটা 13 থেকে 14-15 বছর অব্দি টাইম নেয়। তার মানে একটা সময় মেনস্ট্রুয়েশন চালু হয়। ফার্স্ট মেনস্ট্রুয়েশন চালু হওয়ার আগে কি বলেছিলাম বলো? মেনার্জি, ভেরি মেনার্জি। তার মানে একটা মহিলার জীবনে মেনার্জি থেকে প্রতি মাসে 28 দিন অন্তর এইরকম 3 থেকে 5 দিন পিরিয়ড মধ্যে থাকে। যদি না এর মাঝে কোনো খেলে ওই প্রভাবটা কনসিভ হয়, প্রভাবটা যদি কাটিয়ে দিতে হয় তখনই অপব্যবহারের অপব্যবহার 28 দিন অন্তর কতদিন চলবে? ইল মেনোপজ, মানে যেদিন পার্মানেন্টলি মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলছি আমরা মেনোপজ। যেটা সাধারণত 42 থেকে 52, অ্যাভারেজ 45 বছর অবধি দেখতে পাবে। 45 বছর হচ্ছে মেনোপজ
উইদাউট টেপ, ঠিক আছে। এবারে বিভিন্ন মহিলার বিভিন্ন ধরনের এগুলো কোনো পিস টাইপ, একটা কারো 42, কারো 45, কারো 48, কারো 55, 55 বছরেও দেখা গেছে অগ্নিচার এরকম কেস হয়। কিন্তু তবুও এখন তো এমন একটা আমাদের ধরতে হয়, সেটা হচ্ছে 45। তারপরে মেনার্কি থেকে মেনোপোজ অবধি প্রতি 28 দিন অন্তর এটা চালু থাকে। কখন বলা হবে? যদি কনসিভ করে বা মেডিকেল সিস্টেমে কোনো রোগ হয় তাহলে গাইনোকোলজিক্যালি বন্ধ হতে পারে, আর ফিজিওলজিক্যালি করে। ঠিক আছে। এইবার ঘটনা হচ্ছে যদি ওখানে 14 দিনের মাথায় যে ওভাবটা বেরিয়েছিল, 14 দিনের মাথায় যে ওভাবটা বেরিয়েছিল, সেই ওভাবটা অ্যান্টুরার মধ্যে রেস্ট করছিল, সেই অবস্থায় ওখানে গিয়ে স্পাম উপস্থিত করবে। যদি স্পাম উপস্থিত হয় তবে এবার কি হবে? ওভামের সঙ্গে স্পার্মের মিলন ঘটবে, ঘটে জাইগোট তৈরি হবে। তার মানে ওটা 14 দিন আর 2 দিন বেঁচে থাকবে, তাহলে 15-16 দিনের মধ্যেই করতে হবে, তাহলে তো মরেই যাবে। তো যেই ঘটে গেল তখন সেটা জাইগোট তৈরি হয়ে গেল, তখন ওইটা আস্তে 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 ইউট্রাইন ক্যাভিটির মধ্যে 6 দিনের মাথায় ইউট্রাইন ক্যাভিটির মধ্যে এবং ওটা মাল্টিপ্লিকেশন হতে থাকে। মাল্টিপ্লিকেশন মানে মাল্টিপ্লিকেশন হতে থাকে। প্রথমে তো দুটো, একটা ফিমেল সেল একটা মেল সেল কোনিউক্লিয়াস জুড়ে গিয়ে একটা 2N বিশিষ্ট কনসেপ্ট তৈরি করবে। এইবার ওটা মাল্টিপ্লিকেশন হতে থাকে। 4টে থেকে 8টা, 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা, 32টা থেকে 64টা, এরকম বলের মতো আকার হবে। তখন এসে ইউট্রাইন ক্যাভিটির মধ্যে আমাদের পরিবর্তন বিলি করতে হবে। ওই এন্ডোমেট্রিয়ামের মধ্যে বিলিগুলো ঢুকে গিয়ে ওইখানে ওটা আটকে যাবে। দ্যাট ইজ কল্ড ইমপ্ল্যান্টেশন। ওই ঘটনাটাকে আমরা বলছি ইমপ্ল্যান্টেশন। একটা ওয়ালে বা একটা ওয়াল মানে পোস্টেরিয়র যেখানে একটা ওয়ালে গিয়ে ওটা গচ্ছিত হবে, তারপর ওইখানে ইমপ্ল্যান্টেশন। আর ওই যখন পরিচিত হচ্ছে পরিমাণ বিলিগুলো হচ্ছে তখন ওরা এক ধরনের হরমোন খরচ করে। পৈতনিক প্রোলামিয়াবিল হরমোন, এই উইটা এবার কিডনিতে এক্সপ্রেস হয়ে ইউরিতে দেবে। বুঝতে পেরেছে? তার ফলে কি হয়? আমরা প্রেগনেন্সি হয়েছি কি হয়নি সেটা জানার জন্য ইউরিনটা টেস্ট করি। তো পিঙ্ক কালার টেস্ট হয়, ক্যাভিটি টেস্ট হয়। ওই ইউরিনের মধ্যে এই স্থির ওষুধ আছে কি নেই সেটা দেখে আমরা ধরে নিই এবার পরিস্থিতি। বুঝতে পেরেছে? ঘটনা হচ্ছে কি, যেইভাবে কনসিভ করলো তখন কি হলো না, ওইটা এদিকে যেমন ইউট্রাসের মধ্যে আসছে তখন ওখানে কর্পাস লুটিয়াম যেটা 26 দিনে ফার্টিলাইজ না হওয়ার জন্য অবরুদ্ধ হয়েছিল, ও কিন্তু আর অবরুদ্ধ হবে না, আর হয়ে ডেভেলপ হবে। এবং মোর প্রোজেস্টেরন, মোর ইস্ট্রোজেন এরা সাপোর্ট দেবে, কারণ উইদাউট প্রোজেস্টেরন ওখানে ইমপ্ল্যান্টেশন হবে। সেই জন্য প্রোজেস্টেরন ওরা সাপোর্টটা দিতে থাকে। এবং যতদিন না পর্যন্ত পার্মানেন্টলি ওখানে একটা টেম্পোরারি গ্ল্যান্ড তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এই কর্পাস লুটিয়াম এই হরমোনাল সাপোর্টটা দিয়ে যায়। এবার ওখানে যে প্রয়োজনীয় বিলিগুলো ওখানে ক্ষতি হয়েছিল, এন্ডোমেট্রিয়ামের সঙ্গে প্রয়োজন বিলিগুলো বিভিন্নভাবে মডিফাইড হয়েছে দিয়ে একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড সৃষ্টি করে, যাকে আমরা বলি প্ল্যাসেন্টা। এই প্ল্যাসেন্টাটা ফর্ম হতে মোটামুটি ধরে নাও 2.5 থেকে 3 মাস টাইম লেগে যাবে এবং ফাংশনের মধ্যে। ফাংশনিং বলতে কি, যে কর্পাস লুটিয়াম যে হরমোনগুলো খরচ করছে, প্ল্যাসেন্টাও সেই হরমোনগুলো খরচ করতে পারে। ফলে যখন কর্পাস লুটিয়াম দেখবে প্ল্যাসেন্টা ওয়েলেবল হয়ে গেছে, প্ল্যাসেন্টা তার সেই হরমোনগুলো খরচ করে দিচ্ছে, তখন ওদের যেমন তখন ও আস্তে আস্তে অর্থাৎ প্রেগনেন্সি যদি গেইন করে তখন কর্পাস লুটিয়াম অবস্থিত হবে 2.5 থেকে 3 মাস। আর যদি প্রেগনেন্সি না আসে কর্পাস লুটিয়াম অবস্থিত হবে 26 দিন। মনে থাকে? এইবার যেহেতু প্ল্যাসেন্টা সাপোর্ট দিচ্ছে সেই জন্য প্রেগনেন্সি কমপ্লিকেশন বুঝে গেল। তো একটা ফিমেল লাইফে প্রেগনেন্সি হলে
পরে কি হয় আর প্রেগনেন্সি না হলে কি হয় এইটা আমরা বুঝতে পারি। অর্থাৎ তোমার জীবনের যে শুরুয়াত কনসিভ যে করলো, এই কনসিভটা করলো কিসের সাহায্যে বুঝলাম? মেনস্ট্রুয়েশনটা হচ্ছিল আর কেন না বাবা দুর্গা তো ডিজাইন করে আরো ওই ডেভেলপ করেছে, ফলে এন্ডোমেট্রিয়াম আরো সুগঠিত হয়েছে, ফলে প্রোডাক্ট অফ কনসেপ্ট হয়েছে। সেই কনসেপ্টটা ইউট্রাইন ক্যাভিটির মধ্যে বাড়বে, তাকে জায়গা দিতে হবে, তাহলে ইউট্রাইন ক্যাভিটির মধ্যে ফেলে চলবে না, এই জন্য তার কন্টিনিউশন করতে হবে। কন্টিনিউশন করতে গেলে যে এন্ডোক্রাইন সাপোর্টটা দেওয়ার দরকার সেটা প্রথম দিকে কথা দিতে হবে, তারপরে প্ল্যাসেন্টা দেবে, ফলে ওটা কন্টিনিউ করবে। এই ঘটনাটাকে বলছি আমরা প্রেগনেন্সি। এবার এই প্রেগনেন্সিটা গেইন করেছে কি করেনি সেইটা জানার উপায়টাকে আমরা বলি ডায়াগনোসিস। ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি। এইবার ধরো কনসিভ করলো মানে ফার্টিলাইজ হলো, সেই ফার্টিলাইজ ওভারটা 6 দিনের মাথায় গেল, এসে ওখানে পতিত হচ্ছে, পতিত বিলি তৈরি হলো, হতে হতে তোমার 35 থেকে 40 দিন হয়ে গেল এবং যখনই ওখানে ওইটা তৈরি হবে তখনই বললাম একটা হরমোন ফর্ম করবে, হিউম্যান প্রয়োজনীয় ওনার সেটা ব্লাডের মধ্যে যাবে। এবার ব্লাড যখন চিনি দিয়ে সেই হরমোনটা ইউরিনের মধ্যে অস্তিত্ব আমরা দেখতে পাবো। সেই জন্য আমরা যখনই প্রথম সিমটম কি দেখলাম না 28 দিনের মাথায় যে ব্লিডিং হওয়ার ঘটনা ছিল সেটা বদলে গেছে, সেই ঘটনাটাকে কি বলছি আমরা অ্যানিনোমিয়া, অর্থাৎ ফিজিওলজিক্যাল একটা ক্রিয়া দেখা দিয়েছে। ঠিক আছে, এইবার যখন তার কেউ হচ্ছে না তখন সে ডাক্তার কাছে যাবে, ডাক্তারের এবার যে কোনো একটা ডায়াগনোসিসের কি থাকে না একটা ক্লিনিক্যাল পিকচার থাকে, একটা প্যাথোলজিক্যাল, এই দুটো কনসাইড করে একটা ডায়াগনোসিস করে যে কোনো ব্যাপার। আমার সাথে ব্যথা হচ্ছে, তার সঙ্গে কাশি হচ্ছে, তার সঙ্গে কাশির সঙ্গে রক্ত উঠছে, তো রাস্তায় জ্বর আসছে, এই যে একটা প্রেডিকশন এই দুটো ভিত্তি করে আপনি যদি ডাক্তার বলতে ক্লিনিক্যাল প্রেডিকশনটা হয় আমাদের মধ্যে যে সমস্ত রোগগুলো হচ্ছে সেইগুলো করাতে হবে না, আমি টেস্ট দিতে আপনি করেন আর ডক্টর। ঠিক আছে, এবার ওগুলো ঘুরে আরো রিপোর্টগুলো ক্লিনিক্যাল রিসার্চ দিয়েছিলাম, সেইগুলো মিলে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এই রোগটা এই রোগ হয়েছে, দ্যাট ইজ কল্ড ডায়াগনোসিস। এই ডায়াগনোসিস করলাম যে সব কিছু দিকে তখন এবার আমার ম্যানেজমেন্ট দিতে সেই রকম যখন একটা মহিলা তার পিরিয়ডটা বন্ধ হয়ে গেল, সে তখন অডিট হয়ে তখন সে ডাক্তারখানে যাবে কি ব্যাপারে ডাক্তার জিজ্ঞেস করবে কি অসুবিধা হচ্ছে, মেয়েটা তার কিছু সিমটম করবে, এতদিন সব ঠিক ছিল, এই পিরিয়ডটা অফ হয়ে গেছে, দেখছি সকালে ঘুম থেকে উঠে শরীরটা খুব দুর্বল লাগছে, মাথা ঘুরছে, মাঝে মাঝে মনোযোগ পাচ্ছে, কোনো কাজ করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, কোনো একটা ভিতরে বেগ আসছে, এক ধরনের ব্রিথিং সেন্সেশন আসছে যেটা আগে ছিল না। তো এইরকম কিছু সিমটম ডাক্তারকে বললে তার দ্বারা ডাক্তারও মনে হবে এর কনসিভ করে তো তখন ফাইনাল জন্য একটা পেশাল টেস্টের মধ্যে ইউএসএ মানে এইচসিটি আরসিটি আসছে সেটা জানবে, জেনে যখন দেখবে এটা আসছে পজিটিভ তখন ডায়াগনোসিস করবে। তার মানে ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি হচ্ছে ফার্স্ট স্টেপ অফ তোমার অবস্টেট্রিক্স। তার মানে অবস্টেট্রিক্স শুরুয়াত হচ্ছে ফিমেল জেনিটাল সিস্টেম, সেখান থেকে ফাংশন হলো, ওভিউলেশন হলো, ওভিউলেশন থেকে ওভাম ফর্মেশন হলো, ওভাম ফর্মেশন থেকে
থেকে ফার্টিলাইজেশন হলো, ফার্টিলাইজেশন থেকে প্রোডাক্ট অফ কনসেপ্ট হলো, এই প্রোডাক্ট অফ কনসেপ্ট যখন ওখানে ইমপ্ল্যান্ট হলো তখনই শুরু। এইবার কি হবে, ডায়াগনোসিস কমপ্লিট হলো, আমার কি করতে হবে, তার কেয়ার নিতে হবে, অর্থাৎ তাকে পরিপূর্ণভাবে সুস্থভাবে তাকে পৃথিবীতে নিয়ে আসতে হবে, অর্থাৎ তোমার মেনটেনেন্স করতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, যাতে সে একটা সুস্থ মা, একটা সুস্থ বাচ্চার জন্ম। এই যে ঘটনাগুলো যখন আমরা ঘটাবো, এই যে তাকে আমরা যে কেয়ারগুলো দেবো, এইগুলোকে এক কথায় আমরা হচ্ছে এইবার এই অ্যান্টিনেটাল কেয়ার কিভাবে করবো সেইটা নিয়ে একটা কোশ্চেন, কনসেপ্ট কিভাবে হলো, কিভাবে ডায়াগনোসিস করবো সেইটা নিয়ে একটা কোশ্চেন। মানে কি আমার অবজেক্টিভ শুরু হয়ে যাবে ওখানে। অ্যান্টিনেটাল কেয়ারে দুটো পার্ট, একটা হচ্ছে অ্যান্টিনেটাল এক্সামিনেশন আর একটা অ্যান্টিনেটাল অ্যাডভাইস। সেই অনুযায়ী অর্থাৎ মাকে এমনভাবে আমি কেয়ার করবো যাতে আমার মেন উদ্দেশ্য একটা সুস্থ মা, একটা সুস্থ বাচ্চার জন্ম। হেলদি বেবি ফ্রম হেলদি মাদার, দ্য মেন গোল অফ অ্যান্টিনেটাল কেয়ার। সেইটা করতে গিয়ে আমরা কি করি না, অ্যান্টিনেটাল এক্সামিনেশন এবং অ্যান্টিনেটাল অ্যাডভাইস। অ্যান্টিনেটাল এক্সামিনেশনে কি করি, এক্সামিনেশন একটা সেক্টর রয়েছে, সেখানে মাকে পরীক্ষা করা হয়। প্রথম একটা ফার্স্ট ভিজিট আছে, ফার্স্ট ভিজিটে সব কিছু চেক আপ করা হয়, ইতিহাস থেকে আরম্ভ করে ভূগোল থেকে আরম্ভ করে যত কিছু ইতিহাস থেকে আরম্ভ করে সব যুগের ইতিহাস, ফার্স্ট হিস্ট্রি সব নিয়ে একটা এক্সপ্লেন করা হয়। প্লাস ওই মায়ের মধ্যে পারসিস্টিং কোনো কিছু আছে কিনা, রোগ জীবাণু আছে কিনা সেটা জানার জন্য যত প্রকার টেস্টিমনি আছে সেগুলো করে নেওয়া। এতে কি হলো, মায়ের একটা আমরা ইতিহাস পেয়ে গেলাম, সেখানে কোনো মানে আইডিস কিছু আছে কিনা সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি ইতিহাস থেকে, এক নম্বর। আর দু নম্বর, মায়ের শরীরের মধ্যে কোনো ধরনের ভারী কোনো রোগ চালু আছে কিনা যেটা তার প্রেগনেন্সিকে এফেক্ট করতে পারে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই জিনিসগুলো করতে পারি। আর কি করলাম না, মাকে এবার মায়ের নিজস্ব ফিজিওলজিক্যাল চেকআপগুলো করতে করে একটা কার্ড বানালাম, তাতে সব নতুন। সেখানে গাইনিক মানে অবস্টেট্রিক যে ইতিহাস, অবস্টেট্রিক ইতিহাস মানে তার ইতিহাসে কি, মানে সে পূর্বে বাঁচি করেছিল কিনা, সে পূর্বে মাতার হয়েছিল কিনা, অর্থাৎ তার গ্র্যাভিটি বাঁচি করেছিল কিনা সেটা ডিপেন্ড করে, মা হয়েছিল কিনা সেটা ডিপেন্ড করে প্যারিটি। এই গ্র্যাভিটি আর প্যারিটি একটা ইতিহাস মধ্যে লিখে রাখে। এবং এই যে আগে যে প্রেগনেন্সি হয়েছিল বা মা হয়েছিল সেই সময় কোনো ধরনের হাই রিস্ক কিছু ঘটেছিল কিনা, অর্থাৎ তার সেই সময় প্রেশার বেড়ে গেছিল কিনা, বা কোনো ক্ষেত্রে এসেছিল কিনা, বা এরকম গোলাগুলি হয়েছিল কিনা, হ্যাঁ হাত পা ফুলে গেছিল কিনা, এইসব ব্যাপারগুলো সেখানে নথিভুক্ত করে রাখা। কারণ এই প্রেগনেন্সিগুলো যে ঘটনাগুলো তার শুধু ওরই নয়, ওর ফ্যামিলির ইতিহাস, অর্থাৎ যদি দেখা যায় মায়ের ইতিহাস রয়েছে, মায়ের ইতিহাস রয়েছে, মায়ের কোনো হাইপারটেনসিভ ডিসঅর্ডার ডিউরিং প্রেগনেন্সি কোনো ইতিহাস রয়েছে, বা কোনো খেচুরির কোনো গল্প মায়ের একটা ইতিহাস, সেইগুলো মেয়ের মধ্যে দেখা যেতে পারে, সেটা মাথায় রাখতে হবে, সেগুলো নথিভুক্ত করে রাখতে হবে। এবং অ্যান্টিনেটাল চেকআপের সময়, অ্যান্টিনেটাল কেয়ার নেওয়ার সময় ওই জায়গাগুলোর প্রতি বিশাল নজর দিতে হবে, বিশেষ করে যাতে আমরা আগে থেকে বুঝে যেতে পারি যে এর এরকম সমস্যা, এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি।
এই হচ্ছে মেইন অ্যান্টিনেটাল কেয়ার। এবার অ্যান্টিনেটাল কেয়ারে ওইটা তো পার্টটা হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ করলাম। এবার চেক আপ, অ্যান্টিনেটাল চেক আপে আমরা কি করব? প্রেগনেন্সি যে সাইন্স করলাম, প্রেগনেন্সি যে ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন দ্য মাদার বডি, সেইগুলো আমাদের জানতে হবে। সেইগুলো জানলে পরে আমরা কি করবো না, সেইগুলো ঠিক হচ্ছে কিনা সেইটাই আমরা অ্যান্টিনেটাল চেক আপের মধ্যে চেক আপ করে দেখে নেব। যদি দেখি যে যে জিনিসগুলো হঠাৎ সেইগুলো ঠিক স্বাভাবিকভাবে করছে, তার প্রেগনেন্সি গুড হয়ে তাহলে সেইভাবে আমরা তাকে মানে ট্রিট করবো। আর কি করবো না, কিছুটাকে অ্যাডভাইস। তার মানে এখানে দেখো এই যে অ্যান্টিনেটাল কেয়ারের যে মানে পরবর্তী স্টেপে দুটো অংশ দাঁড়িয়ে রয়েছে। একটা হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ, অ্যান্টিনেটাল অ্যাডভাইস মানে প্রেগনেন্সির সময় একটা মায়ের কি করণীয়, কি করণীয়, এইগুলোকে হচ্ছে আমরা অ্যান্টিনেটাল অ্যাডভাইস। অ্যান্টিনেটাল অ্যাডভাইস রিগার্ডিং ডায়েট, অ্যান্টিনেটাল অ্যাডভাইস রিগার্ডিং তোমার ড্রেস, অ্যান্টিনেটাল রিগার্ডিং পার্সোনাল হাইজিন। এই সমস্ত ব্যাপারগুলো যত কিছু আছে যেগুলো প্রেগনেন্সিকে এফেক্ট করতে পারে, সেই জায়গাগুলো আমরা মাকে শিক্ষিত করতে। আর কি করবো না, যে আনওয়ান্টেড যে ক্রিয়াগুলো থাকে রিগার্ডিং মানে প্রেগনেন্সি, মায়েদের মধ্যে অনেক উদাহরণ থাকে, অনেকে মানে ওই আগেকার দিনে ব্যবস্থা কাঠের মাছ মারতে গেল, আশেপাশে চলে গেল, মাথায় ভুলভাল আমাদের সবসময় ডাক্তারদের এবং মাতার যারা কি মাকে দেখভাল করছে, আশা করবো অঙ্গনারী করছে, দিদিমণিকে বলা থাকে মেন্টাল অ্যাসুরেন্স হচ্ছে মাস্ট। প্রতিটা রোগীদের মাকে কিন্তু মেন্টালি এডুকেট করে স্ট্রং করতে হবে। সবসময় তাকে ভরসা দিতে হবে, কিচ্ছু ব্যাপার নেই, স্বাভাবিক ব্যাপার, কিচ্ছু হয় না, কোনো ঝামেলা নেই, আপনি এই ব্যাপারে কোনো ধরনের চিন্তা করবেন না, আমরা আপনার সঙ্গে আছি, আমাদের সব ব্যবস্থা আছে, ঠিক ঠিক যখন যখন যা যা করার আমরা সব করবো, আমরা কোনো চিন্তা নেই। আমরাই আপনাকে নিয়ে যাবো, আমরাই আপনাকে ডেলিভারি করে আনবো, আমরাই আপনার বাচ্চাকে দেবো, মানে কিছু হয় না। প্রকৃতির দিকে তাকান, ওদের কি হসপিটালে যেতে পারে না, বাচ্চা হচ্ছে না, প্রতিটা প্রজাতি বাচ্চা হচ্ছে, এটা তো স্বাভাবিক ঘটনা। এইরকম মাকে মেন্টালি অ্যাসেস করতে হবে এবং না যাতে আনন্দিত মানে কোনো ধরনের চিন্তা, কোনো ধরনের এটা নিয়ে ভুল ধারণা পোষণ না করে, সেইগুলোকে ভেঙে দিতে হবে। এটাই হচ্ছে অ্যান্টিনেটাল অ্যাডভাইসের উদ্দেশ্য। প্লাস প্রেগনেন্সিকে যে সমস্ত জিনিসগুলো ক্ষতি করে, প্রেগনেন্সিকে যে সমস্ত জিনিসগুলো ক্ষতি করে, সেইগুলো মাকে জানিয়ে দিতে হবে। দেখুন এই অবস্থায় আপনি এবং আপনার বাচ্চা দুজনেই আছে, এবং তাই জন্যে আপনার খাবার লাগবে, আপনার বাচ্চারও খাবার লাগবে। সেই জন্যে আপনাকে সেই মতো খাবার ইনক্রিজ করতে হবে, এক্সট্রা খাবার খেতে হবে। আপনি না খেলে পরে আপনার তো ক্ষতি হবে, তার সাথে ভবিষ্যতে আসবে তারও ক্ষতি হবে। আপনি তো তার ভবিষ্যতে যেটা ক্ষতি করতে পারেন সেটা আপনাকে দিতে হবে। 2 নম্বর যে মায়ের প্রোটেকশন, মাকে একটা রোগের সম্বন্ধে প্রোটেক্ট করতে হবে, সেই জন্য প্রেগনেন্সি অবস্থায় মাকে দুটো প্রেগনেন্সির গরুর অবশ্যই দিতে হবে, 1 and 2, ঠিক আছে। আর কি করতে হবে না, মায়ের আগামী যে ক্রিয়াগুলো আছে সেগুলো এড়িয়ে করতে হবে। আর কি করতে হবে না, মাকে করতে হবে আপনাকে মাসে মাসে এই সেন্টারে আসতে হবে এবং আপনি এবং আপনার বাচ্চার অবস্থাগুলো জানার জন্য আমাদের কাছে এলে পরে আমরা সেই অনুযায়ী আগে থেকে জেনে নিয়ে ব্যবস্থা করতে পারবো। সেই জন্যে প্রেগনেন্সির সময় যে চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি আমরা বলেছি, সেখানে কি দেখেছি না, মায়ের ওজন বৃদ্ধি একটা ব্যাপার আছে, ফিটালের যে সমস্ত তোমার মুভমেন্টগুলো, ফিটাল হার্ট সাউন্ড, সেরকম একটা ব্যবস্থা আছে, মায়ের ম্যাটার্নাল কন্ডিশনগুলো, হ্যাঁ, কতটা অ্যানিমিয়া আছে, কতটা প্রেশার আছে, এইসবগুলো দেখার একটা ব্যবস্থা আছে।
এবং ইউট্রাসের মধ্যে বাচ্চাদের বেড়ে উঠছে, সেই জন্য ইউট্রাসের বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ ইউট্রাইন হাইট, এগুলোর একটা ব্যাপার আছে। তো এইরকম অসংখ্য প্রেগনেন্সি রিলেটেড ব্যাপারগুলো আমরা যদি জানি এবং রুগীটাকে যখন আমরা চেক আপ করছি সেই অবস্থায় যে অবস্থায় যে জিনিসগুলো থাকে সেগুলো যদি আমরা আসে আছে তখন আমরা কি ভাববো মানে প্রেগনেন্সি চলছে। যেমন মায়ের ওজন এলো, ওজন দিলাম, দেখলাম ওজন যা ছিল, পরের মাসে ওজন করলাম, সেই অনুযায়ী যতটা বৃদ্ধি হয়েছে সেটা এই বৃদ্ধিটা নেওয়া হয়। এবার ওজন বৃদ্ধি সম্বন্ধে আমরা জানতে হবে। ওজন বৃদ্ধি আমি বলেছিলাম প্রেগনেন্সি মায়ের ওজন বৃদ্ধি কিরকম হবে গো? হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টারে মাত্র 1 কিলো বাড়াবে, কারণ ওই সময় ডায়াগনোসিস এইসব করতে করতে চলে যায় ফার্স্ট ট্রাইমেস্টার, এবং ওই সময় ওজনের উপর আমার পারবো না। অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ারটা মেনলি সেকেন্ড ট্রাইমেস্টার থেকেই অ্যাকচুয়ালি আমাদের কাছে শুরু। সেকেন্ড ট্রাইমেস্টারে 5 কেজি, সেকেন্ড ট্রাইমেস্টারে 5 কিলো। এবার আমি তো মাসে মাসে ডাকবো, তাহলে মাসে মাসে হিসাবটা আমরা জানতে হবে। মাসে কত কিলো বাড়বে? 1.5 পাউন্ড। আরে মাসে বাড়বে 1.5 থেকে 2 কিলো, 1 পাউন্ড পার উইক বলেছিলাম, সপ্তাহে বাড়ে 1 পাউন্ড। মানে সেই হিসাবে দেখলে পরে কিলো হিসাবে যদি আমরা পাউন্ডে মাপি না, আমাদের কিলো দিয়ে মাপা, মাসে মাসে মাপা, এটাতে 1 থেকে 2 কিলো বেড়েছে। পাউন্ড মানে 450 পাউন্ড, ঠিক আছে? তো সেইটা সপ্তাহে বাড়ে, সেই হিসাবে 4 4 16, মানে 1600 থেকে 2 কিলো, অর্থাৎ 1.5 থেকে 2 কিলো আগে বেশি বাড়ে। অর্থাৎ আগের মাসে যদি দেখি 52 কিলো, এই মাসে হয়েছে দেখছি 52.5 বা 54, কিন্তু যদি এই মাসে দেখি 52, আগের মাসে সেটা 52, সেটা ঠিক। তারপরে মাসে দেখি তার মানে গুড ইন্টারঅ্যাকশন, তার মানে প্রোডাক্ট অফ কনসেপ্টে মানে প্রোডাক্ট অফ কনসেপ্টে কিন্তু কন্ট্রোল করছে, সে বাড়ছে না, বিকাশ হতো কাজই দরকার, ঠিক আছে? তা ও যেহেতু বাড়ছে না, ইন্টারেস্ট হাই পাচ্ছে, ইন্টারেস্ট বাড়বে ও বৃদ্ধি হচ্ছে, ও যদি না বৃদ্ধি করে ইন্টারেস্ট বাড়বে না। মানে হাইট ইন্টারেস্ট হাইট ওই অবস্থায় যে ওজনে যেমন এফেক্ট দেখা দেবে, সে ইন্টারেস্ট হাইটের তো একটা বিষয়টা করেছিলাম, সেই হাইটটাও মিলবে। ওই সময় যতটা হাইট হওয়া ততটা এখানে তাহলে তখন দিয়ে একটা মাত্রা ব্যাপার সেই জন্য পরে কিন্তু আমি দিয়ে গেলাম, আমি দেখলাম যে হ্যাঁ এই রিটার্ন হাইট এইবার ঠিক আছে, ওজনটা বলেছি হাইট ঠিক আছে। 24 সপ্তাহ 16 সপ্তাহ জাস্ট মানে 12 সপ্তাহ জাস্ট পেলভিক ক্যাভিটি থেকে অ্যাবডোমেনের বৃদ্ধি, মানে টুকটাক বৃদ্ধি বালতি দেখা যায় 12 সপ্তাহ। আর তোমার ওটা 16 সপ্তাহে ওখান থেকে এইখানে যে আপনি আর তার মাঝামাঝি জায়গার, তারপরে 24 সপ্তাহ আমি বিকাশে চলে আসছি। এইবারে আমি বিকাশ থেকে এখানে একটা লাইট থাকে, এই লাইটের আমরা আপার ওয়ান কার্ড, মিডিল ওয়ান কার্ড, লোয়ার ওয়ান কার্ড। এই 24 থেকে 28 সপ্তাহ, 1 সপ্তাহ এখানে ফার্স্ট টাইম ওয়ান কার্ড হাইট কার্ড, 32 সপ্তাহে সেকেন্ড ওয়ান কার্ড, 36 সপ্তাহে একদম ওয়ান কার্ড। তারপরে এবার হাইটে লেগে গিয়ে হাইটটা আবার যে আমাদের 24 সপ্তাহে যখন পিকআপে এসে আমি হাইটে না আমি মিটার 28 সপ্তাহে এই আমরা লোয়ার ওয়ান কার্ড আর আপার
তোমার চলতি সপ্তাহে একদম ম্যাক্সিমাম কাটে এইরকম ভাবে আমরা গাড়িগুলোকে মানে না এর সঙ্গে সাপোর্ট করবো যদি গাড়ি সাপোর্ট করে গাড়িগুলো সাপোর্ট করে আর যদি কোনো ব্যাপার কোনো না থাকে হ্যাঁ প্রেশার ঠিক আছে পালস ঠিক আছে ওজন ঠিক আছে এগুলো দেখি আমরা ঠিক আছে আমরা আমরা দেখলাম আমার ম্যাক্সিমাম মাদারি থাকে সেই জন্য আয়রন আসলে আমাকে তো এইরকম ঠিক যে পিরিয়ডটা টোটাল প্রেগনেন্সি পিরিয়ডটা যে আমরা কেয়ার নিলাম এই টোটাল কেয়ারটাকে এইবার চলে আসবে কি না ন্যাটাল ন্যাটাল হচ্ছে একটা পিরিয়ড করেছিলাম যদি প্রেগনেন্সি কেয়ার করবো অর্থাৎ সেটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারছি না আমরা ইতিহাস থেকে বুঝবো অর্থাৎ কি ইতিহাস থেকে বুঝবো মেনস্ট্রুয়াল ইতিহাস আমার কাছে যখন এলো বললাম কবে মেনস্ট্রুয়েশনটা হয়েছে অর্থাৎ আমি কি জানতে চাইলাম এর লাস্ট সেক্সুয়াল পিরিয়ডটা সম্বন্ধে জানতে চাই তার একটা বিগিনিং রিটার্ন যেদিন প্রথম চালু হয়েছিল যেদিন মেন্সটা প্রথম শুরু হয়েছিল লাস্ট পিরিয়ডটা যে তারিখটা শুরু হয়েছিল সেটা লিখে দিন বললো আমার ধরো মার্চের 5 তারিখে হয়েছিল তারপর থেকে আর হয় তাহলে এলেন কি হবে এইবার বইটা হচ্ছে একটা ডিটারমিনিং পয়েন্ট সেখান থেকে আমি 9 ক্যালেন্ডার মান্থ শুরু তার সঙ্গে 7 দিন জুড়ে যে ডেটটা পাবো সেটা কি EDT এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা EDT অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ টার্মিনেশন শেষ হবে প্রেগনেন্সি অর্থাৎ বাচ্চা যেদিন জন্ম হবে সেদিন প্রেগনেন্সি শেষ হবে যেটা অনেকে টার্মিনেশন বলে আবার ডেলিভারি বলে তাহলে এটা আমি ক্যালকুলেট করে নেবো কাছে তাই তো তার মানে এই এলএপি থেকে ইডিডি একটা আমরা এইবার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা প্লাস মাইনাস 10 করে দিলাম অর্থাৎ 10 দিন আগে হতে পারে 10 দিন পরে হতে পারে ওই সময় অবজারভেশনে রেখে মায়ের বিহেভিয়ার মায়ের বাচ্চার বিহেভিয়ার এইসবগুলো দেখে ভিটাল মুভমেন্ট ভিটাল আর্টসাউন্ড এইসব দেখে তখনকার ডিসিশনটা তখনকার মতো করে নেওয়া হয় ঠিক আছে আপাতত আমেরিকান কেয়ারে ওয়েইং মানে করেছে এবং সেই অনুযায়ী কেয়ারও নেওয়া হচ্ছে সেই অনুযায়ী তাকে সাপোর্টও দেওয়া হয়েছে এইবার যখন আসছে সময় দ্যাট ইজ লেবার অর্থাৎ লেবার কি লেবার পেন কি ট্রু লেবার পেন ফলস লেবার এগুলো কি জিনিস এই জিনিসগুলো সম্বন্ধে আমাকে লেবার হচ্ছে একটা পদ্ধতি প্রসেস যার মাধ্যমে বাচ্চা ইউটেরাস থেকে পৃথিবীর আলো থেকে ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসবে পৃথিবীর আলো সেটাই হচ্ছে পদ্ধতিটাকে হচ্ছে লেবার এই টোটাল লেবারটাকে আমরা 3টে পার্টে ভাগ করি ফার্স্ট পার্ট অফ লেবার সেকেন্ড পার্ট অফ লেবার থার্ড পার্ট অফ লেবার এটাকে স্টেজও বলতে পারি ফার্স্ট স্টেজ অফ লেবার সেকেন্ড স্টেজ অফ লেবার থার্ড স্টেজ অফ লেবার এটা হচ্ছে 3টে স্টেজ মেন এর সঙ্গে আর একটা স্টেজ অফ সুপারভিশন বলে আরো এক কথা দেওয়া হয় স্টেজ অফ সুপারভিশন সেটা দেখে দিলাম পরে ফার্স্ট স্টেজ অফ লেবার সেকেন্ড স্টেজ অফ লেবার থার্ড স্টেজ অফ লেবার তাদের টাইম লিমিটিং তাদের ডিটারমিনেশন কত থেকে কতটা এইটা আমাকে এইটা জানতে গেলে আমাকে 3টে মেন জিনিস একটা হচ্ছে কনসেপ্ট অফ লেবার পেন একটা হচ্ছে ডাইলেটেশন ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিস একটা হচ্ছে ডেলিভারি অফ দ্য বেবি আর একটা হচ্ছে ডেলিভারি অফ দ্য প্যাসেঞ্জার এই 4টে ইভেন্ট সম্বন্ধে আমাকে জানতে হবে এই ইভেন্টগুলোর একটা থেকে আর একটাই হচ্ছে এক একটা যেমন ধরো কনসেপ্ট অফ দ্য লেবার পেন ট্রু লেবার পেন যখন শুরু হলো
সেইখান থেকে নিয়ে ফুল ডাইরেকশন অফ দ্য সার্ভিস। সার্ভিস হচ্ছে কি বিকাশের মুখ, বিকাশের তিনটে অংশ, এক হচ্ছে ঠান্ডা কি বলতে বেশি সার্ভিস হচ্ছে তলার অংশটা এবং যেটা সমস্ত বন্ধ থাকে বিকাশের মধ্যে বাচ্চাটা বড় থাকে, যতক্ষণ বাচ্চাটাকে বন্ধ থাকে। যে এটা ন্যাচুরাল হয়ে যাবে, এটা বেরোবে সার্ভিসের মধ্যে করতে হবে, ন্যাচুরাল দিতে পারবে তখন এই যে এটা বার করার জন্য যে ইন্টারনাল কন্ট্রাকশন তার জন্য হয় পেন, তাকে দিতে পারবে। আর তখনই কি হয় না ইন্টারসেল মুখটা খুলতে থাকে, এই মুখটা বলতে সার্ভিসটা করতে থাকে। সার্ভিস কখন করবে? প্রসারণ করবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রসারণ, সার্ভাইভ প্রসারণ। অর্থাৎ কনসেপ্ট অফ দ্য লেবার পেন আর সার্ভাইভাল প্রসারণ। এই প্রসারণটা পূর্ণ, এই প্রসারণটা যখন এইটা সার্ভিসের মুখটা থেকে চারটে আঙুলে ঢুকে যাবে তখনই বলা হয় একে পূর্ণ প্রসারণ। ঠিক আছে, তার মানে এই যে পেনটা শুরু হয়েছিল আর এই যে সার্ভিসের মুখটা চার আঙুলে প্রসারণ হলো, এই দুটো ঘটনা সময়টাকে বলতে আমরা ফার্স্ট ডিভিশন। যে প্রসারিত হয়ে গেল, এইবার যে কবিতার মধ্যে বাচ্চাটা আছে বলতে এখানে খাবার জন্য ফিল্টার বেরিয়ে এলো একক মেমব্রেন, এটা বলছি একক মেমব্রেন যত সময় পাস করলো, যে পাস করলো তুমি তখন পেনিয়াটা পুলিশ কে যাও, এই যে এখানে মানে সার্ভিসের সঙ্গে বিভিন্ন পুরো সেটে গেছে আর মাথাটা এখানে বেরিয়ে এসেছে, কালো কালো চুলগুলো দেখা যায়। এইবার আমাকে সেকেন্ড স্টেজ অফ এবারে এটা হয়ে গেছে না, সেকেন্ড স্টেজ অফ লেবারে করতে হবে আমাকে ডেলিভারি অফ দ্য বেবি, বেবিটাকে ডেলিভারি অর্থাৎ ফুল ডায়াগনোসিস আমাকে সার্ভিস থেকে ডেলিভারি অফ দ্য বেবি, এই অবধি সময়টাকে বলছি আমরা সেকেন্ড স্টেজ অফ। ঠিক আছে, আর এইবার এই যে ডেলিভারি হয়ে গেল বেবিটা, তারপরে যে ক্লাইমেটটা বলছেন ডেলিভারি এই প্লাসেন্টার সঙ্গে পটের সঙ্গে বাচ্চা নেওয়া, তারপরে এই প্লাসেন্টার ডেলিভারি হওয়ার সব থেকে এই প্লাসেন্টার ডেলিভারি হবে, অর্থাৎ বাচ্চা ডেলিভারি থেকে প্লাসেন্টার ডেলিভারি হচ্ছে সময়টাকে বলতে আমরা আর্ট। তাহলে আমরা প্রথমে লেবারটাকে তিনটে ভাগে ভাগ করে দিলাম, আর্ট করতে হবে। এইবার কি করতে হবে? ম্যানেজমেন্ট। আমি ফার্স্ট স্টেজ অফ লেবারে আমি কি করবো, সেকেন্ড স্টেজ অফ লেবারে আমার কি করণীয়, থার্ড স্টেজ অফ লেবারে আমার এই টোটাল ব্যাপারটাকে বলছি আমরা ম্যানেজমেন্ট করব। এইবার আমার ফার্স্ট স্টেজ অফ লেবারে প্র্যাকটিক্যাল লেবার, যখন ফার্স্ট লেবারে মানে পেন, তার মানে তাকে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ইনস্টিটিউশনাল লেবার, নট তাহলে তাকে বাড়িতে রাখতে হবে না, বাড়ি থেকে ইনস্টিটিউশনে নিতে হবে, তাহলে তাকে হসপিটালে বা যেখানে ইনস্টিটিউশনে নিতে হবে। তার মানে আমাকে ফার্স্ট তাকে অ্যাডমিট করাতে হবে। এইবার কি করতে হবে, তার কেয়ার নিতে হবে। কেয়ার নিতে হবে মানে ডেলিভারি আসন্ন, সেই জন্য আমাকে কি করতে হবে, তাকে সেই জায়গাতে ডেলিভারি হবে, সেই জায়গাটা যদি নোংরা থাকে, যে নতুন অতিথি আসছে সে নোংরা হলে এই ক্ষেত্রে থাকবো অসুস্থ, এই জন্য তাকে আমাদের সুস্থ অবস্থা আনতে হবে। সেই জন্য মেডিকেল যে পার্টটা, মেডিকেল পার্টটা নিয়ে প্রথম কাজ হচ্ছে সেগুলোকে আগে সেভিং করে অ্যান্টিসেপ্টিক লোশন দিয়ে পরিষ্কার প্লাস তার সামনে আছে ব্লাডা, পিছনে আছে রেডটা। এবারে বাচ্চাটা ওখানে নামবে, পেস দিতে হবে তাকে, মানে এই যে ছবিগুলো এই যদি খালি থাকে চেপে গিয়ে অনেকটা পেস করতে পারবে, নিজেরা যদি ভর্তি থাকে সেগুলো পেস পাবে না। সেই জন্য আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সেটিংয়ের পরে আমাদের কোন দুটো জায়গায় ফাঁকা করে, সেই জন্য আমরা কি করি, হেডটা ফাঁকা করার জন্য নেমালি আর ব্লাডারটা খালি করার জন্য যতক্ষণ নিজে চেষ্টা করতে পারলো তারপরে যদি না পারো ক্যান্সার করে দিলাম, যা চেষ্টা করবে ক্যান্সার করে দিলাম, আর যদি ওখানকার পাওয়ারটা সব খালি করে দিলাম, পরে চেষ্টাটা আমরা রেডি করে রাখলাম। এইবার মায়ের ব্রেন যদি সাফিসিয়েন্ট হয় তখন এবার তাকে লেবার ডেলিভারি এবং সাফিসিয়েন্ট করার জন্য লেবারটাকে
করবো একটা ইন্টারভিউ করবো, সেই ইন্টারভিউর মধ্যে ইন্টারভিউ কন্ট্রাকশনটা যাতে বাড়ে সেই জন্য ফলে কন্ট্রাকশনটা আরো বাড়বে ফলে কি হবে কন্ট্রাকশন কেন হয় ওটাকে বার করার জন্য যত কন্ট্রাকশন তত যন্ত্র হয় কন্ট্রাকশন হলেই যন্ত্র লেবার পেন হবে আর যত ঘন ঘন মানে সময় চলে আসবে লেবার পেনটা তত ঘন ঘন হতে থাকবে। এইবার আমি এদিকে কি দেখবো না লেবারটা কমবে অর্থাৎ আমি শুধু দেখবো যে আমার সার্ভিসটা প্রসারিত হচ্ছে কিনা ইউট্রাসের মধ্যে যে বেবিটা আছে তার বেটার হাতসব ঠিক আছে কিনা তার মুভমেন্ট ঠিক আছে কিনা ম্যাটারনাল যে কন্ডিশন প্রেশার পালস রেট এগুলো সব ঠিক আছে কিনা এইগুলো দেখাই আমার তাহলে এইগুলো ম্যানেজমেন্ট এবং যে দেখবো যে হ্যাঁ মানে কনসেপ্ট অফ লেবার নিয়ে ফুল ডাইরেকশন সার্ভিস যদি সে পাইনি গাড়ি আমার প্ল্যানিং টাইম কতটা লাগে 10 থেকে 12 ঘন্টা টাইম লাগে প্ল্যানিং গাড়ি তার থেকে বেশি হয়ে গেলে পরে যখন আমার চিন্তা এসে যাবে লং হচ্ছে ঠিক আছে কারণ আছে সেগুলো পরে স্বাভাবিক ব্যাপারে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা লাগবে এইটা পাইনি গাড়ির ক্ষেত্রে আর মাল্টি কারাদের মধ্যে লাগবে মোটামুটি 6 ঘন্টা এই ফার্স্ট দুটা অভিজ্ঞতা করবে তো এই সময়টা আমাদের আমরা এই সময়টা আমাদের করবি না কারণ দেখা হয়ে গেছে সেটা এসে রাস্তাটা পড়ে গেছে বাচ্চাদের আমাদের সেই সময় আমি বাচ্চাকে ডেলিভারি করতে হবে স্কুল থাকতে পারে কিন্তু আমাদের জন্য পট আমার গলাতে জড়িয়ে আছে সেগুলো থেকে নিয়ে আমি একটা সেটা মানে এখন পর্যন্ত আমি টেলিগ্রামটা পেয়েছিলাম বাচ্চাটা ডেলিভারি বাচ্চাটা নিয়ে ডেলিভারি হয় বাচ্চাটা আমার ডেলিভারি হয় সেটা হবে এক্সটার্নাল লোকেশন আমাকে আমি করতে হয় কাজগুলোকে করতে হয় ঠিক আছে তারপরে রবীন্দ্র মায়ের সঙ্গে কানেকশন ওয়ার এবার আমার কনসেন্ট্রেশন করতে হবে বাচ্চারা যেতে করে না করে দেওয়া দিয়ে এবার পরের ওখান থেকে বাচ্চা থেকে রক্ত ফেলে দিয়ে ফিল্টার রেখে একটা প্ল্যান দিয়ে দিলাম আর এদিকে রক্তটাকে মায়ের থেকে ফেলে দিয়ে আর প্ল্যান দিয়ে এটাকে আটকে দিল এইবার বাচ্চার দিকে যে 3 তারিখে সেখানে দিয়ে দুটো পাথর একটা ঠিক আছে দিয়ে এইবার আমি কটাই কেটে এটাতে প্ল্যানটাকে দুটো পাথর বাচ্চার দিকে মায়ের দিকে প্ল্যান কাটবে এইবার ওই প্ল্যানটা থাকবে বাচ্চাকে আউট করে মাকে দেখাবো দেখো ছেলে তারপরে বাচ্চাকে পরিষ্কার করবো জামা করাবো ওয়েট করবো বাচ্চার ওয়েট করবো যেটা লাইনে করবো সেটা চিন্তা নিবো তারপরে একটা স্লিপ নিবো সেখানে বাচ্চার একটা কপালো তারপরে শুনে মায়ের কপালে বাচ্চার মায়ের সঙ্গে এ করে যাকে এইবার বাচ্চাটাকে ওজন করলাম কত ওজন দিলাম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ভালো করে কাপড়ে চলবে রিপোর্ট আছে এইবার দেখলাম এটা এখানে ছিল এটা এগিয়ে চলে মানে সুপারভিশন চালু করবো এটাকে পেন্সিল দিলাম ঠান্ডার প্রেশার বেরিয়ে গেল দিয়ে বাড়িতে টাকা দিলাম বেশি করে সব মায়েদের একটা মেথাড আর কি করলাম যে প্ল্যানটা নিয়েছিলাম চলে গেল প্ল্যানটাতে আমি বয়স কাপড় চলাম জড়িয়ে সবার করার পরে তারপরে রক্ত লাগবে না এইবার আমি কাজ করবো এক্সটার্নাল মায়ের ডেলিভারি হওয়ার পরে মায়ের ওখানে কি ক্ষতি হচ্ছে এবার আমি
বুঝতে দিই, কারণ আমি বুঝতে আমি দিয়েছি একটা, তার মানে এতটা কেটেছি, কিন্তু আমার কেটে দিয়েছি, এটা আমি রিপেয়ার করতে পারবো। সেই জন্য মাকে আবার টেবিল চেঞ্জ করে, বস্তা চেঞ্জ করে, পাগুলোকে দিয়ে চেঞ্জ করে আমাকে তিনটে লেয়ারে করতে লাগে। প্রথমে আমাকে মাছটা টাকা মাছ ছিল, মাছ তারপরে কিন্তু আরেকটা মাছ তারপরে করে দিয়ে ওটার মধ্যে ক্যামেরা ইউজ করা হয়, ক্যামেরার পাওয়ারটা ভালো করে এই হচ্ছে তোমার ডিউরিং লেবার ম্যানেজমেন্ট। এরপরে 1 ঘন্টা মায়ের যে পিরিয়ড, বাচ্চার পিরিয়ড, মায়ের প্রেশার, পালস, টেম্পারেচার, এটা ব্যাটা সব ঠিক আছে। ওই সময় কমপ্লিকেশন মায়ের দেখা যায়, যার জন্য অনেক সময় পরবর্তীকালে মায়ের সমস্যা হলে সেই জন্য ছেড়ে দিতে হবে না, কোয়ারেন্টাইনে রাখতে হবে। কিন্তু সেরকম ব্যাপারটা ঘটে, সেগুলো ছেড়ে তাকে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? আর যদি থাক, হ্যাঁ, মোটামুটি আমরা প্রেগনেন্সি থেকে শুরু করে বাচ্চা ডেলিভারি এই ক্যাম্পে তোমার অপারেশন, ঠিক আছে? এরপরে যদি গাইনিং নিয়ে আলোচনা করবো, মেয়েদের